কখনো ভেবে দেখেছেন সমুদ্রে যে বিশাল বিশাল জাহাজগুলো ঘুরে বেড়ায়, যেগুলো ছাড়া আমাদের বিশ্ব বাণিজ্যই অচল, সেগুলো আসলে চালায় কারা? জাহাজের মালিক, নাকি পর্দার আড়ালে থাকা অন্য কেউ? চলুন আজ সেই অদৃশ্য ক্যাপ্টেনদের রহস্যই উন্মোচন করা যাক। তো আসল প্রশ্নটা হলো, কোটি কোটি টাকার দামের একটা জাহাজ না কিনেও সেটার ক্যাপ্টেন হওয়া যায় কিভাবে? দেখুন, শিপিং ইন্ডাস্ট্রিতে ঢোকার সবচেয়ে বড় বাধাটাই হলো ওই বিপুল পরিমাণ পুঁজি। আর ঠিক এই বাধাটা টপকানোর জন্যই বেয়ারবোট চার্টারের মতো ব্যবস্থার জন্ম হয়েছে। মানে একবার ভাবুন তো, এই রকম একটা জাহাজের মালিক হতে ঠিক কত টাকা লাগতে পারে? এই অসম্ভব পরিমাণ পুঁজি কিন্তু সামুদ্রিক ইন্ডাস্ট্রির সবথেকে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ থেকেই নতুন নতুন পথ তৈরি হয়েছে, যা নিয়েই আমাদের আজকের আলোচনা। তো এই মালিকানার সমস্যাটাকেই প্রথমে একটু ভেঙে দেখা যাক, কিভাবে এই ইন্ডাস্ট্রি এত বড় একটা আর্থিক বাধার সমাধান বের করল। ব্যাপারটা জানেন তো, বেশ সোজা। যখন পকেটে কেনার টাকা নেই তখন কি করতে হয়? ভাড়া নিতে হয়। আর শিপিং ইন্ডাস্ট্রিতে এই ভাড়া নেওয়া সিস্টেমটাকেই বলে চার্টারিং। এটাই হলো ওই বিশাল মূলধনের সমস্যার একটা দারুণ সমাধান। চলুন এবার তাহলে আমাদের মূল টপিকে আসা যাক। বেয়ারবোট চার্টার ঠিক কী জিনিস, এটা কিভাবে কাজ করে? সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ। ধরুন জাহাজের মালিক আপনাকে শুধু জাহাজটা দেবে, একদম খালি অবস্থায়, ব্যাস, আর কিচ্ছু না। কোনো ক্রু নেই, তেল নেই, ইন্স্যুরেন্স নেই। এজন্য এর নাম বেয়ার বা খালি। বাকি সব দায়িত্ব কিন্তু আপনার, মানে যিনি ভাড়া নিচ্ছেন তার। বিষয়টাকে অনেকটা গাড়ির রেন্ট টু ওন সিস্টেমের মতো ভাবতে পারেন। মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া নিলেন, চালালেন, আর চুক্তির শেষে চাইলে হয়তো কিনেও নিলেন। জাহাজের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক এমনই। অন্যান্য চার্টারের সাথে তুলনা করলে বেয়ারবোটের ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যেমন ভয়েজ বা টাইম চার্টারে জাহাজের ক্রু থেকে শুরু করে অনেক কিছুর দায়িত্বই মালিকের হাতে থাকে, কিন্তু বেয়ারবোট চার্টারে এখানে খেলাটা পুরো উল্টে যায়। চার্টারার মানে যিনি ভাড়া নিচ্ছেন, তিনিই প্রায় সবকিছুর বস হয়ে যান। এখানে একটা খুব সূক্ষ্ম কিন্তু খুব জরুরি পার্থক্য আছে। বেয়ারবোট আর ডিমাইজ চার্টার, এই দুটো শব্দ প্রায়ই আদলাবাদলি করে ব্যবহার করা হয়, কিন্তু আসল পার্থক্যটা হলো ক্রু নিয়ে। বেয়ারবোট মানে একদম কিচ্ছু ছাড়া খালি জাহাজ, কিন্তু ডিমাইজ চার্টারে অনেক সময়ে মালিক তার নিজের কিছু লোক, যেমন ধরুন ক্যাপ্টেন বা চিফ ইঞ্জিনিয়ারকে জাহাজের সাথে দিয়ে দেয়। এতে কন্ট্রোলের ব্যাপারটা একটু হলেও বদলে যায়। এত বড় একটা ডিল, যেখানে কোটি কোটি টাকার ব্যাপার, সেটা তো আর মুখে মুখে হয় না, তাই না? এর পেছনে একটা শক্ত আইনি কাঠামো থাকা দরকার। চলুন দেখি, কোন চুক্তি এই পুরো প্রক্রিয়াটাকে চালায়? এই পুরো খেলার রেফারি হল বিমকো, মানে বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ম্যারিটাইম কাউন্সিল। এরাই হলো সেই সংস্থা যারা বিশ্বজুড়ে শিপিং ইন্ডাস্ট্রির জন্য স্ট্যান্ডার্ড চুক্তি বা নিয়মকানুন তৈরি করে, আর সবাই এদের বানানো চুক্তি মেনে চলে। আর বেয়ারবোট চার্টারের জন্য বাইবেল হল বেয়ারকেন 2017। এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, একটা ডিটেইলড লিগ্যাল ডকুমেন্ট, যেখানে মালিক আর চার্টারার, কার কি দায়িত্ব, কার কি অধিকার, সব পরিষ্কার করে লেখা থাকে। এই চুক্তির মূল কথাগুলো কি? দেখুন, মালিকের এক এবং একমাত্র বড় দায়িত্ব হল একদম নিখুঁত সমুদ্রে চলার জন্য পুরোপুরি ফিট একটা জাহাজ বুঝিয়ে দেওয়া। ব্যাস, তার কাজ শেষ। এরপর থেকে জাহাজে লোক নেওয়া, তেল ভরা, ইন্স্যুরেন্স করা, এমনকি মেরামতির কাজ পর্যন্ত সব দায়িত্ব চার্টারারের। আর হ্যাঁ, চুক্তির শেষে প্রায়ই একটা অপশন থাকে জাহাজটা কিনে নেওয়ার। তবে ভাববেন না যে এই চুক্তিটাই শেষ কথা। বিভিন্ন দেশের সরকারও কিন্তু এর ওপর নিজেদের নিয়ম চাপাতে পারে। যেমন ধরুন, ভারতে ডিজি শিপিংয়ের একটা নিয়ম আছে, যেখানে কিছু জাহাজে অন্তত 50% ক্রু ভারতীয় হতেই হবে। আচ্ছা, এতক্ষণ তো টাকা পয়সা আর নিয়ন্ত্রণের কথা হলো। এবার আসা যাক এই আলোচনার সবথেকে সিরিয়াস আর ঝুঁকিপূর্ণ অংশে, দায়বদ্ধতা। মানে জাহাজের কন্ট্রোল যখন হাতবদল হয়, তখন কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? আইন এখানে ভীষণ পরিষ্কার। এই উক্তিটা দেখুন, বলা হচ্ছে বেয়ারবোট চার্টারকে বৈধ হতে হলে মালিককে জাহাজের দখল, কমান্ড আর ন্যাভিগেশন, মানে সব কিছু পুরোপুরি এবং একচেটিয়াভাবে ছেড়ে দিতে হবে। একটুও নিজের হাতে রাখা চলবে না। আদালত কিভাবে বোঝে যে কন্ট্রোল সত্যি হাতবদল হয়েছে? ওরা মূলত 3টে জিনিস দেখে। 1, জাহাজের পুরো দখল কি চার্টারারের হাতে? 2, জাহাজটা কি চার্টারারের লোকেরাই চালাচ্ছে? আর 3, জাহাজের সব কাজ কি চার্টারারের লাভের জন্যই হচ্ছে? এই 3টে প্রশ্নের উত্তরই যদি হ্যাঁ হয়, তবেই মালিক দায় থেকে মুক্তি পাবে। চলুন একটা সত্যি ঘটনা দেখি, তাহলেই বোঝা যাবে এই নিয়ন্ত্রণের সীমারেখাটা একটু এদিক ওদিক হলেই কি সাংঘাতিক ঘটনা ঘটতে পারে। ঘটনাটা বেশ দুঃখজনক। মিস আইরিন নামের একটা মাছ ধরার জাহাজে রিচার্ড ডিল নামে একজন ক্রু কাজ করতেন।
একদিন সমুদ্রে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। স্বাভাবিকভাবেই তার পরিবার ক্ষতিপূরণের জন্য কোর্টে যায়। তখন জাহাজের মালিক এপি বেল নিজেদের গা বাঁচাতে একটা যুক্তি খাড়া করল। তারা বলল জাহাজের ক্যাপ্টেনের সাথে তাদের একটা বেয়ারবোট চার্টার চুক্তি ছিল, সুতরাং যা কিছু ঘটেছে তার সব দায় ক্যাপ্টেনের, তাদের কোনো দায় নেই। কিন্তু আদালত তাদের কথা এক বিন্দুও শোনেনি। কেন? কারণ যখন খোঁজখবর নেওয়া হলো দেখা গেল জাহাজের মেরামতির বিল তখনও মালিকের কোম্পানিই দিচ্ছিল, মানে তারা জাহাজের উপর থেকে পুরোপুরি কন্ট্রোল ছাড়েনি। আর যেই না এটা প্রমাণ হলো, আদালত সাথে সাথে রায় দিল দুর্ঘটনার জন্য মালিক এপি বেলি দায়। তো এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই যে এত জটিল একটা আইনি আর আর্থিক ব্যবস্থা, এটার আসল গুরুত্বটা কোথায়? এক কথায় বলতে গেলে বেয়ারবোট চার্টার হল বিশাল খরচ না করে শিপিং ইন্ডাস্ট্রিতে ঢোকার একটা রাস্তা। যিনি ভাড়া নেন, মানে চার্টারার, তিনি প্রায় মালিকের মতোই ক্ষমতা পান, আবার ঝুঁকিটাও তার কাঁধেই চাপে। বেয়ারক্যানের মতো চুক্তিগুলো পুরো প্রক্রিয়াটাকে একটা আইনি সুরক্ষা দেয়। কিন্তু দিনের শেষে সবচেয়ে বড় বাধা হল ওই দায়বদ্ধতার স্থানান্তর। মালিক যদি এক চুলো নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে, তাহলে বিপদ ঘটলে দায়টাও তার ঘাড়েই পড়বে। তো এরপরে যখন সমুদ্রে বা নদীতে কোনো বিশাল কার্গো জাহাজ দেখবেন, শুধু তার আকার দেখে অবাক হবেন না। একবার ভাবার চেষ্টা করবেন, ওর আসল ক্যাপ্টেনটাকে, জাহাজের মালিক নাকি পর্দার আড়ালে থাকা অন্য কেউ।